আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক ভূরাজনীতি নিয়ে। আর এই ভূরাজনীতি আলোচনা করতে গিয়ে আমরা আজকে দেখব বিশ্বের যেসব বিরোধপূর্ণ অঞ্চলগুলো আমাদের চাকরি পরীক্ষার জন্য জানা গুরুত্বপূর্ণ, সেগুলো আমি গুরুত্ব অনুসারে আজকে আলোচনা করব। কোনোটাতে বেশি করে ব্যাখ্যা দিব আর কোনোটাতে যেসব তথ্যগুলো প্রয়োজনীয় সেগুলো দিয়ে আমি আজকের ক্লাসটা সাজাবো। আমরা এখন জানবো ভূরাজনীতি নিয়ে। ভূরাজনীতির একটা প্রি কনসেপ্ট আমাদের প্রত্যেকেরই মাথার মধ্যে আছে। ভূরাজনীতি বলতে যে কথাটা আমরা সহজভাবে বুঝে নিব সেটা হচ্ছে ভূকেন্দ্রিক রাজনীতি। এই যে বিশ্বব্যাপী অনেকগুলো জায়গা আছে, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বৈশিষ্ট্য বহন করছে। এসব জায়গাগুলো বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। কোনোটা খনিজ সম্পদের জন্য, কোনোটা পর্যটনের জন্য, কোনোটা রাজনৈতিক কারণে। এই যে একটা ভূকেন্দ্রিক রাজনীতি এবং রাজনীতিকে বেসড করে একটা গুরুত্ব পাওয়া কোনো একটা অঞ্চলে, তাকে বলা হয় ভূরাজনীতি। এটা হচ্ছে একেবারে প্রি কনসেপ্ট। এরপরেও যখন লিখতে যাবেন তখন লেখার জন্য তো কোনো একটা লাইন দরকার, একটু গুছিয়ে লেখার জন্য। তো একটা লাইন আমি লিখেছি, সেটা আপনাদেরকে বলে দিব। তার আগে এই জিওপলিটিক্স শব্দটা প্রথম যেই বিজ্ঞানী ব্যবহার করেন তিনি হচ্ছেন সুইডিশ রাষ্ট্রবিজ্ঞানী রুডলফ কিয়েলেন। এই নামটা ওনাদের অ্যাকসেন্টগত কিয়েলেনও হতে পারে, আবার কেজেলেনও হতে পারে। তো যেভাবে আপনারা নেন, পরীক্ষায় কিয়েলেন বা কেজেলেন যে কোনো একটাই থাকবে, যে কোনো একটাই উত্তর হয়ে যাবে। তো ভূরাজনীতি বলতে আমরা সহজ ভাষায় যেটা বুঝে নিব, আন্তর্জাতিক রাজনৈতিক আচরণ বোঝা, ব্যাখ্যা করা এবং ভবিষ্যৎবাণী করার জন্য বৈদেশিক নীতি অধ্যয়নের একটি পদ্ধতি হলো ভূরাজনীতি। একটা বিষয় গেল। এরপরে আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতা সম্পর্কের উপর ভৌগোলিক প্রভাব, এটা হচ্ছে ভূরাজনীতির একেবারে যেটা প্রকৃষ্ট সংজ্ঞা। সেটাই খেয়াল করে দেখবেন, বাংলাদেশের সাথে কিন্তু বঙ্গোপসাগরের কোল জুড়ে বাংলাদেশের ছোট ছোট কতগুলো দ্বীপ আছে। এই দ্বীপের মধ্যে কিন্তু সেন্ট মার্টিন সংলগ্ন সোনাদিয়া দ্বীপটা গুরুত্বপূর্ণ। এই সোনাদিয়া দ্বীপে একটা গভীর সিপোর্ট করতে পারলে বাংলাদেশেরও লাভ। আবার এই গভীর সমুদ্র বন্দর করে দিলে, যেই পক্ষগুলো করে দিতে চায়, আমাদের তো এত ইকোনমিক্যাল প্রসপারেসি নাই, তো যেসব শক্তিগুলো করে দিতে চায় ওরা নিঃসন্দেহে এখানে একটা ট্রানজিট চাইবে বা কোনো একটা সামরিক ঘাঁটি গাঁড়তে চাইবে। এই যে সামরিক ঘাঁটি গেড়ে এই অঞ্চলের মোটামুটি একটা নিয়ন্ত্রণকর্তা হওয়ার একটা সুযোগ তৈরি হবে ওদের জন্য। তাহলে এই অঞ্চলে ছোট্ট একটা জায়গাকে দখল করে পুরো অঞ্চলটাকে কাভার করার মতো একটা সুযোগ তৈরি হয় শুধুমাত্র আমাদের সোনাদিয়া দ্বীপটা দখল করতে পারলে, বা সোনাদিয়া দ্বীপে একটা গভীর সমুদ্রবন্দর স্থাপন করতে পারলে। এই যে সোনাদিয়া দ্বীপকে ঘিরে যে একটা রাজনীতি, এটাকে বলা হয় ভূরাজনীতি। এগুলো অঞ্চলভেদে অনেক বেশি গুরুত্ব পায়। তো এগুলো নিয়ে আবার বিরোধও দেখা দেয় বিভিন্ন অঞ্চলে। তো আজকে আমি বিরোধপূর্ণ অঞ্চলগুলো আলোচনা করব এবং যেই সব জায়গাগুলোতে আমাদের ভর্তি পরীক্ষা বা বিশেষ পরীক্ষার জন্য প্রয়োজনীয় সেগুলো আমি আজকের ক্লাসে আলোচনা করব। বর্তমান সময়ে ভূরাজনৈতিক আলোচনায় ক্রিমিয়া সংকটটা বেশ গুরুত্বপূর্ণ একটা আলোচিত বিষয়। গত কয়েকদিন আগে ক্রিমিয়া ব্রিজ ধ্বংস করা হয়েছে বা ক্রিমিয়া ব্রিজে বোমা মারা হয়েছে। অর্থাৎ এই একটা জায়গা ঘুরে ফিরে বিভিন্নভাবে আলোচনা আসছেই। তো আমরা এই বিষয়টা নিয়ে প্রথমে এই ক্লাসে আজকে কথা বলবো। ক্রিমিয়া উপদ্বীপ সংকট। ক্রিমিয়া মূলত ইউক্রেনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। এটি কৃষ্ণ সাগরে অবস্থিত। এটার আয়তন হচ্ছে 26,100 বর্গ কিলোমিটার আর জনসংখ্যা হচ্ছে 20 লাখ। তো এই জায়গাটা আগে এক সময় অন্য একটা দেশে ছিল। অন্য একটা দেশ বলতে 1783 থেকে 1954 পর্যন্ত এই দেশটা প্রথমে ছিল রাশিয়া, পরে রাশিয়া তো আস্তে আস্তে ইউএসএসআর হয়ে যায়। তার মানে এই ইউক্রেন অঞ্চলটা 1783 থেকে 1954 পর্যন্ত রাশিয়া এবং ইউএসএসআরের কাছে ছিল। এরপরে রাশিয়ার একজন প্রেসিডেন্ট, তখনকার সময় রাশিয়া নয় ইউএসএসআরের একজন প্রেসিডেন্ট ছিলেন নিকিতা ক্রুশ্চেভ। নামটা আপনারা শুনেছেন, আমি কিউবার মিসাইল সংকটের ওই সময়ে বলেছিলাম। ওনার নাম হচ্ছে নিকিতা ক্রুশ্চেভ একটা ভুল কাজ করলেন 1954 সালে। তিনি এই ক্রিমিয়া অঞ্চলটাকে 1954 সালে ইউক্রেনকে গিফট করে দিলেন। কথা বুঝেন, একটা জায়গা যেটা ভৌগোলিক গুরুত্ব বহন করছে, কৃষ্ণ সাগরের একেবারে প্রাণকেন্দ্রে এই জায়গাটা, এটা হাতে থাকা মানে কৃষ্ণ সাগর দখলে থাকা, এবং এই অঞ্চলে যে প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ সব কিছু মিলিয়ে বিশাল একটা জায়গা নিকিতা ক্রুশ্চেভ ইউক্রেনকে গিফট করে দিলেন। তখন থেকে ইউক্রেনের প্রতি রাশিয়া বা ইউএসএসআরের মানুষের একটা ক্ষোভ জন্মে গেল। তো এই জায়গাটা নিয়ে বা এইটা নিয়ে বিভিন্নভাবে কথাবার্তা হচ্ছিল, কিন্তু
আস্তে আস্তে ইউএসএসআর স্নায়ুযুদ্ধের কারণে ওদের শক্তি ক্রমহ্রাসমান হচ্ছিল, এই জন্য ওরা ব্যাপারটা নিয়ে অতটা গুছিয়ে আগাইতে পারে নাই। আর ইউক্রেনকে শেল্টার দিচ্ছিল অন্যান্য বড় বড় দেশগুলো। রাশিয়ার বিরুদ্ধে যারা কাজ করতো ওরা বিভিন্নভাবে ইউক্রেনকে শেল্টার দিচ্ছিল এই ক্রিমিয়াটাকে ওদের কাছে রেখে দেওয়ার জন্য। কিন্তু 2014 সালের 26 ফেব্রুয়ারি তৎকালীন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তিনি এখনও আছেন, তখনও তিনি ছিলেন, তিনি এই ক্রিমিয়া অঞ্চলটা ইউক্রেন থেকে বের করে আনার চেষ্টা করলেন, অর্থাৎ তিনি সেটা দখল করতে চেষ্টা করলেন। এটা নিয়ে বাকবিতণ্ডা হচ্ছে, যে কথাবার্তা হচ্ছে, ঘাত প্রতিঘাত হচ্ছে। ইন দ্য মিন টাইম 2016 সালের 17 মার্চ এই ক্রিমিয়া অঞ্চলটাকে কোন দেশের অংশ হিসেবে ওরা থাকবে এটা নিয়ে একটা গণভোট অনুষ্ঠিত হয়। এই গণভোট হওয়ার পিছনে একটা ফেভার পাচ্ছে রাশিয়া। রিজন হচ্ছে এই ক্রিমিয়া অঞ্চলের মানুষগুলো কিন্তু মোস্ট অফ রুশভাষী মানুষ। এই জন্য এই অঞ্চলের মানুষগুলোকে যখন গণভোটের মধ্যে ওদের পোল জাজ করা হয় তখন কিন্তু ওরা রাশিয়ার পক্ষে রায় দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো মানুষগুলো ধারণা মতো কাজ করলো। 2016 সালের 17 মার্চ যে গণভোট অনুষ্ঠিত হয়, এই গণভোটে 97% মানুষ রাশিয়ার সাথে একাত্ম হয়ে যাওয়ার ঘোষণা দেয় বা রায় দেয়। কথা বুঝেন, একটা অঞ্চলের 97% মানুষই চাচ্ছে ওরা আগের অঞ্চলে বা আগের দেশের সাথে একাত্ম হয়ে যাবে। তো রাশিয়া রায় পেয়ে গেল। রাশিয়া এই রায়টাকে বেসড করে ওরা ওদের পার্লামেন্টে আইন পাশ করালো। আইন পাশ করানোর পরে ওরা এটাকে দখল করতে যাবে। কিন্তু দখল করতে যাওয়ার যেই প্ল্যান বা যে কার্যক্রম, এই কার্যক্রমগুলো ডে বাই ডে লিঙ্গারিং হতে হতে বর্তমান সময়ে রূপ নিয়েছে। ভ্লাদিমির পুতিন চাচ্ছেন ইউক্রেন থেকে ক্রিমিয়া অঞ্চলটাকে বের করে নিয়ে আসতে, কারণ এই ক্রিমিয়া অঞ্চলটা ইউক্রেনের কাছে থাকা মানে হলো ইউক্রেনের সাথে মৈত্রী আছে যাদের, অর্থাৎ পশ্চিমা বিশ্ব, আমেরিকা কিংবা ইউকে বা আরও অন্যান্য দেশ যেগুলো রাশিয়ার জন্য থ্রেট, এগুলো যে কোনো সময়ে ইউক্রেনে ঘাঁটি গেড়ে ইউক্রেনের সুরক্ষা দিয়ে রাশিয়ার জন্য থ্রেট হতে পারে। এজন্য রাশিয়া কখনোই চায় না যে ক্রিমিয়া ইউক্রেনের কাছে থাকুক, ওরা সেখান থেকে ক্রিমিয়াকে বের করে আনতে চায়। কিন্তু ইউক্রেনও ক্রিমিয়াকে ছাড়তে চায় না, কারণ ইউক্রেন ক্রিমিয়াকে ধরে রাখার জন্য বাইরের অনেকের কাছ থেকে শেল্টার চাচ্ছে। তো গত 2-1 বছরের মধ্যে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে ইউক্রেন একসময় সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্র হিসেবে ছিল। সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রগুলো থেকে বা সোভিয়েত ইউনিয়ন থেকে ভেঙে বেরিয়ে যাওয়ার পরে একটা শর্ত ছিল যে এইসব দেশগুলো ন্যাটোতে যুক্ত হতে পারবে না। কিন্তু ইউক্রেন হঠাৎ করে ন্যাটোতে যুক্ত হওয়ার যে একটা প্ল্যান করলো, এই প্ল্যানটা রাশিয়ার পছন্দ হয় নাই। কারণ ন্যাটো হচ্ছে একটা ওয়েস্টার্ন জোট, এবং এই ন্যাটো জোটটা কিন্তু স্নায়ুযুদ্ধের সময় বানানো হয়েছিল 1949 সালে। সেটা বানানো হয়েছিল পশ্চিমা সমমনা দেশগুলো নিয়ে, সমাজতান্ত্রিক দেশগুলোর বিরুদ্ধে। তাহলে ন্যাটো জোটটার আদলটাই হচ্ছে রাশিয়ান বিরোধী। তাহলে রাশিয়া কখনোই চাইবে না ন্যাটো জোটটা ওদের ঘরের নিচে এসে ওদেরকে থ্রেট করুক। এজন্য রাশিয়া চায় ইউক্রেনকে দমিয়ে ক্রিমিয়াকে বের করে আনতে, কিন্তু ক্রিমিয়াকে ইউক্রেন ছাড়তে নারাজ, এজন্য যুদ্ধ লেগে গেল। এই যুদ্ধের গতি প্রবাহতা আপনারা বুঝতে পারছেন। বর্তমান সময়ে বিশ্বে একেবারে একটা স্টাক সিচুয়েশন তৈরি হয়ে আছে। তো সময় যেতে যেতে আমরা বুঝবো, আর এই আলোচনাটাও লম্বা হবে। তাহলে আপাতত ক্রিমিয়া ইস্যু এ পর্যন্তই। এবার আলোচনা করব আরও একটি আলোচিত বিরোধপূর্ণ অঞ্চল, সেটা হচ্ছে কুরিল দ্বীপপুঞ্জ এবং শাখালিন দ্বীপপুঞ্জ নিয়ে। একটা বিষয় বলে রাখি, এই দুইটা দ্বীপপুঞ্জ নিয়ে প্রাথমিকভাবে যে প্রশ্নটা আসে সেটা হলো কুরিল এবং শাখালিন দ্বীপপুঞ্জ নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে, রাশিয়া এবং জাপান। রাশিয়া এবং জাপান। তারপরে এটা আগে একটু ভালো করে মাথায় রাখেন, রাশিয়া জাপান যুদ্ধ করছে কোন দুইটা অঞ্চল নিয়ে, কুরিল এবং শাখা নিয়ে, কুরিল এবং শাখালিন নিয়ে। কুরিল এবং শাখালিন নিয়ে রাশিয়া এবং জাপানের যেই পাল্টাপাল্টি যে পদক্ষেপগুলো ছিল সেগুলো আমরা এখন জানব। 17শো শতাব্দীতে জাপান কিন্তু প্রথমেই এই কুরিল দ্বীপপুঞ্জটাকে দখলে নেয়। তাহলে কুরিল দ্বীপপুঞ্জ প্রথমে দখলে নিয়েছিল কারা? জাপান। সেখানে একটা জাতি ছিল, নাম হচ্ছে আইনু জাতি। এই আইনু জাতি জাপানের জাতির সাথে বৈদ্যুতিক গোলযোগ বর্তমান সময়ের বেশ ভয়াবহ একটা অবস্থা তৈরি করেছে। তো বারবার কারেন্ট আসতে যাচ্ছে, ক্লাস নিতে কষ্ট হচ্ছে। ক্লাসটা এই পর্যন্তই থাকছে আজকের মতো। এই ক্লাসটি আপাতত দেখতে থাকেন, নোট নেন। পরবর্তী ক্লাসের জন্য সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটি, এর পাশাপাশি বেল বাটন অন করে রাখেন। আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।